সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদ প্রবর্তন অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন রাহিদ এজাজ, বিশেষ প্রতিনিধি, প্রথম আলো। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। পত্রিকাগুলো শিরোনাম দেখি। দৈনিক আমার দেশ, বাংলাদেশ নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয়। জুলাই বিপ্লবে হাসিনার পতনের সঙ্গে ভারতেরও রাজনৈতিক পরাজয় হয়েছে। বছরের শুরুতেই নতুন বই পেয়ে উচ্ছ্বাস শিক্ষার্থীদের। তারেক রহমানকে সমবেদনা জানাতে গিয়ে ডাক্তার শফিক, খালেদা জিয়ার ঐক্যের পাটাতনে দাঁড়িয়ে একসঙ্গে দেশ গড়তে চাই। সরকার গঠনের আগে একসঙ্গে বসার প্রত্যাশা। মানবজমিন, মুঠোফোনের শুল্ক কমালো সরকার। খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ঢল। খালেদা জিয়ার 3 আসনে লড়বেন যারা। তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ। আল জাজিরার বিশ্লেষণ। বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা। মায়ের পথচলা যেখানে থেমেছে সেখান থেকে এগিয়ে নিতে চেষ্টা করব। ফিরোজায় শূন্যতা। দাদিকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস জাইমার। আমাদের সময়, গ্যাস সংকট বাড়লেও উত্তরণে নেই উদ্যোগ। খালেদা জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের শোক পালিত। তারেক রহমানকে মোকাবিলা করতে হবে অসংখ্য চ্যালেঞ্জ। জনগণের প্রত্যাশার পারদ উঁচুতে। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ডাক্তার শফিকুর, দেশের স্বার্থে একসঙ্গে কাজ করব। দেশ রূপান্তর, মাথা ব্যথা মব সহিংসতায়, নতুন বছরে আইন শৃঙ্খলা। জনসমাগম স্থলে ধূমপানে 2000 টাকা জরিমানা। এনসিপির 10 নেতার পদত্যাগ, জামায়াতের সঙ্গে জোট। সমাধি ঘিরে দোয়া, চোখের পানি। দেশের মানুষকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান। রাজনীতিতে নামছেন জাইমা রহমান। সঞ্চয়পত্রের মুনাফা আরও কমল। খবরের কাগজ, কোরআন শরীফে হাত রেখে শপথ নিলেন মামদানি। কমল সঞ্চয়পত্রের মুনাফা, মাথায় হাত বিনিয়োগকারীদের। খালেদা জিয়ার কবর জিয়ারতে ঢল। জিয়া উদ্যান পরিণত হয় শোক, শ্রদ্ধা ও আবেগের মিলনস্থলে। এনসিপিতে 14 জনের পদত্যাগ। বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা। 3000 কোটি টাকা আত্মসাৎ। সালমান সহ 94 জনের বিরুদ্ধে 4টি মামলা করবে দুদক। বই বিতরণ, প্রাথমিকে উচ্ছ্বাস, মাধ্যমিকে পায়নি অনেক শিক্ষার্থী। ইনকিলাব, মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া মুনাজাত। খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষের ভিড়। বিএনপি, জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, তারেক রহমানের নতুন পথ চলা। খালেদা জিয়ার ইন্তেকাল, উপদেষ্টা, বিদেশি কূটনীতিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দের শোক। ভারত ইস্যুতে জাপার সাথে জামায়াত নেতৃত্বাধীন জোট ইসলামী জোট নয়। দেশের শীর্ষ 101 আলেমের বিবৃতি। মায়ের পথযাত্রা যেখানে থেমেছে সেখান থেকে এগিয়ে নিতে চেষ্টা করবেন তারেক রহমান। আসন সমঝোতা অনিশ্চয়তা। জামায়াত ইসলামী আন্দোলন বিরোধ তুঙ্গ। দৈনিক করতোয়া, খালেদা জিয়ার কবর দেখতে সর্বস্তরের মানুষের ঢল। নীরব নিস্তব্ধ ফিরোজা, গুলশান কার্যালয়ে শোকের ছায়া। নজরুলের কবিতায় দাদিকে স্মরণ করলেন জাইমা। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। শোকে আচ্ছন্ন তারেক রহমান, দোয়া আর নামাজে কেটেছে সময়। জোনায়েদ সাকি ও ফয়জুল করিমের চেয়ে স্ত্রীর আয় বেশি। আমাদের হাতে থাকা পত্রিকাগুলো শিরোনাম পড়ছিলাম। বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। 3 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। তৃতীয় দিনের শোক চলছে। বিএনপির গুলশান অফিসে কূটনীতিকরা, শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, দেশের রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন এবং বিএনপি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে সার্কভুক্ত দেশগুলোর আফগানিস্তান ছাড়া সবগুলো দেশের প্রতিনিধিরা এসেছিলেন। নতুন বছরে বই দেওয়ার রেওয়াজ ছিল, এবছর সব ক্লাসের শিক্ষার্থীরা বই পায়নি। আমরা খালেদা জিয়া এবং শোক এ দিয়েই শুরু করতে পারি। জি, ধন্যবাদ। আপনি যে কটা কাগজ এসছে তাতে
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে যে শোক, জাতীয় শোক, তার দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে আজ তৃতীয় দিনে এসে পড়েছে। আমরা যখন আলোচনা শুরু করলাম, তো মোটা দাগে আমরা কালকে জানি যে স্মরণাতীতকালের তো বটেই, বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা যেভাবে তার জানা যায়, অভাবনীয়, সবাইকে অবাক করে দিয়ে যেভাবে মানুষের শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন এবং সেখানে কোনো দলমত নয়, দলমতের ঊর্ধ্বে উঠে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, জানাজায় সামিল হয়েছিলেন। তো তাকে দাফন করা হলো। তারপরে আজ পত্রপত্রিকায় এবং যে খবরগুলো আছে, শেষবার তার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানানো, সেটি আজ ছিল। এর বাইরে যদি রাজনৈতিক পরিসরে আলোচনায় আসি, মোটামুটি যে কটা কাগজ আপনি পড়েছেন তার প্রায় সবগুলোতে একটা বা দুটো বাদেই আপার ফোল্ডে এই খবরটা আছে যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারেক রহমানের সঙ্গে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার তারেক রহমানের সঙ্গে দেখা করতে গেছেন। দেখা করে শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন এবং এরপর বের হয়ে এসে গণমাধ্যমের সাথে বলেছেন তারা অতীতে একসাথে কাজ করার অভিজ্ঞতা জামাতের এবং বিএনপির আছে, তারই আলোকে দেশ গড়ার স্বার্থে তারা একসঙ্গে কাজ করতে চান। এবং এখানে একটা না বললেই নয়, আমরা জানি যে এনসিপি, ইসলামী দল সবাইকে নিয়ে মোটামুটি এক ধরনের বড় একটা জোটের দিকে জামাত গেছে। যদিও আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে এই মেরুকরণ জোট এগুলো নতুন নয়। এবং কেউ কেউ বলছিল, আবার একটা খবর বোধহয় আপনি পড়েছেন, আমি যদি ভুল না করি, সম্ভবত জামাত এবং ইসলামী আন্দোলনের সাথে দ্বন্দ্বের কথা, মত পার্থক্যর কথা বলা হচ্ছে। যদিও তাদের জামাতের সঙ্গে থাকার আলোচনা হয়েছিল। তো সেই প্রেক্ষাপটে জামাতের প্রতিনিধি দলের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার অন্যান্য সহকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ অবশ্যই তাৎপর্যপূর্ণ। তো এখন দেখার থাকবে যে সামনের দিনগুলোতে কিভাবে যায়। আবার আমরা যদি বলি, একটা বা দুটা কাগজে বোধহয় আপনি খবর পড়েছেন বা আমি স্ক্রল করে দেখছিলাম, এনসিপি জামাতের সঙ্গে যাওয়াতে এরই মধ্যে একটা ভাঙন বা ফাটল আমরা দেখেছি যে তাসনিম জারার মতো প্রমিসিং ফিগার তিনি সেই প্রক্রিয়ায় সামিল না হয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। আজকে বোধহয় ভুল না করলে, আজকে বলতে এখন তো মধ্যরাত পেরিয়ে গেছে, বৃহস্পতিবারে বোধহয় আরও 10 থেকে 12 জন উল্লেখযোগ্য সামনের সারির নেতা পদত্যাগ করেছেন। তো খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণেই নির্বাচনকে ঘিরে এই ধরনের মেরুকরণ, জোটবদ্ধ হওয়া, আবার বেরিয়ে যাওয়া, এটা চলতেই থাকে। কিন্তু এখন যে জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, তাতে নতুন করে খুব বেশি অ্যালাইনমেন্টের সুযোগটা আমরা হয়তো দেখব না। এবং এখান থেকে শুরু করে আজ থেকে যদি বলি 1.5 মাসেরও কম সময়ে নির্বাচনটা হবে। তো মোর অর লেস, এবং যদি খবরের কাগজগুলো বা অনলাইনে দেখি, আজকে বেশ কিছু গণমাধ্যমেই কিন্তু আমরা জানি যে এটি একটি সাধারণ রীতি হয়ে যায় যে হলফনামা ধরে স্টোরি করা। কারণ এখন যে হলফনামা ধরে স্টোরিগুলো করা হচ্ছে, ধরেন 5 বছর পর বা 2 বছর পর বা 3 বছর পর কী হয়, এক ধরনের অ্যাসেসমেন্ট হয় যে ঘোষণা দিয়ে তারা এসেছিলেন, কার কোথায় কী অবস্থা। তো এখন মোর অর লেস আমি যেটা মনে করি, আমরা আলোচনা শুরুর আগে বলছিলাম, গত কয়েকদিন ধরে তারেক রহমানের নির্বাসন শেষে দেশে ফেরা, খালেদা জিয়ার বিদায়, সব মিলিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে গেছিল বিএনপিকে ঘিরে। যেটা আগে আমরা জানি যে গত কয়েক মাসে সময় সময় নানান ইস্যুতেই আপনার আকর্ষণ বা আগ্রহ কেন্দ্রীভূত ছিল। তো এখন দেশে বলুন বিদেশে বলুন, আপনি যে আলোচনাটা শুরু করছিলেন যে আফগানিস্তান বাদেই দক্ষিণ এশিয়ার মোটামুটি দক্ষিণ এশিয়ার সবগুলো দেশেই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিল। পাকিস্তানে যেমন উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী আসার কথা থাকলেও তারা সেটা এক ধাপে গিয়ে হঠাৎ করে তারা তাদের স্পিকারকে পাঠায়। মালদ্বীপ তাদের প্রেসিডেন্টের বিশেষ দূত, যিনি হায়ার এডুকেশন মিনিস্টার, তাকে পাঠান। আর অন্য 4 দেশ তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছিল। আমাদের নিশ্চয়ই মনে আছে দক্ষিণ এশিয়ায় যে একটা আঞ্চলিক জোট বা সংস্থা, সেই ধারণাটা প্রথম জনসমক্ষে এনেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এবং উনি 80-তে এই ধারণাটা এনেছিলেন এবং 85-তে গিয়ে 85 ডিসেম্বরে গিয়ে সার্কের যাত্রা শুরু হয় এই ঢাকাতেই। সেই 85-র পরে আবার আমরা যদি এই পরিসরে দেখি 30 বছর পরে সার্কের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা একসঙ্গে যুক্ত হলেন বা একই দিনে ঢাকায় থাকলেন এবং উপলক্ষটা কিন্তু এই লিগেসিটা খালেদা জিয়ার, যে জিয়াউর রহমান সার্কের স্বপ্ন দেখেছিলেন এবং বিএনপির যে 3বার ক্ষমতায় ছিল এবং খালেদা জিয়া দায়িত্বে ছিলেন, সার্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার একটি বড় ভূমিকা ছিল। যদি আমরা জানি 19-এর পর থেকে সার্ক সেভাবে আর কার্যকর নয়, শীর্ষ সম্মেলন হচ্ছে না, কার্যকর না, এবং কার্যকর না হওয়ার আপনার 3 দশক আগে যখন যাত্রা শুরু করেছিল যে জায়গায় ছিল দুই প্রতিবেশী দেশ ভারত আর পাকিস্তানের বৈরিতাস, তো সেই জায়গাতে জিনিসটা আটকে গেছে। এবং এখানে আরেকটা জিনিস আমরা বোধহয় বলতেই পারি প্রাসঙ্গিকভাবে, পুলওয়ামায় হামলাকে ঘিরে আপনার ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য সংঘাত হয়েছিল এবছরের মে মাসে। তারপর থেকে গতকালের আগ পর্যন্ত কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়ার কোনো হাই লেভেল কোনো ডিগনিটিজের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া, কথা বলা সেটা হয়নি। সেটিও কিন্তু খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এসে কালকে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। অর্থাৎ একটা মঞ্চ তারা পেয়েছেন যেখানে তারা একে অন্যের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেলেন। তো সব মিলিয়ে যেটা একটু আগে বলছিলাম যে বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতি দেশে বলুন বাইরে বলুন মোরলেস গত কিছুদিন ধরে আলোচনা এখানটায় তাদেরকে সেন্টার করেই আলোচনাগুলো হচ্ছে। যারা বাংলাদেশে এসেছিলেন শ্রদ্ধা জানাতে, তাদের মধ্য থেকে জয়শঙ্কর সম্ভবত রাষ্ট্রের সরকারের কারো সাথে দেখা সাক্ষাৎ করেননি। জি, অন্য যারা এসেছিলেন 6 দেশের প্রতিনিধিদের মধ্যে আপনি যদি সময়ের ব্যাপ্তি অনুযায়ী আমরা বলি, জয়শঙ্করের ঢাকা উপস্থিতি ছিল প্লাস মাইনাস 4 ঘন্টার মতো। তিনি বিশেষ ফ্লাইটে, এবং আমরা জানি ইন্ডিয়ার ফরেন মিনিস্টার হোক, ফাইন্যান্স মিনিস্টার হোক, প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট তো বটেই, তারা এয়ারফোর্সের স্পেশাল ফ্লাইটে চলাচল করেন এক দেশ থেকে আরেক দেশে। তো সঙ্গত কারণে তার একটা ফ্লেক্সিবিলিটি ছিল, অন্যদের যেটা ছিল না, অর্থাৎ তারা কমার্শিয়াল ফ্লাইটে অ্যাভেল করে ঢাকায় আসছেন। কিন্তু ইন্টারেস্টিং হলো তিনি 4 ঘন্টা থাকলেও বিমান ঘাঁটিতে নেমেছেন, জাতীয় সংসদ ভবনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন সংক্ষিপ্ত সময়ে এবং অন্যান্যদের সাথে, এবং এটা কিন্তু আনুষ্ঠানিক কোনো সফর ছিল না, মূলত খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসা। সেখানে মোদির হাতে চিঠি তুলে দিয়েছেন, কথা বলেছেন। কিন্তু আমরা যেটা দেখছি অনুষ্ঠানের আগে আপনাকে যেটা বলছিলাম, নেপাল, পাকিস্তান গতকালই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, দ্বিপক্ষীয় ইস্যুগুলো নিয়ে কথাও বলেছেন। পাকিস্তানও সেটি করেছেন। আজকে আমরা মালদ্বীপ, ভুটানের ক্ষেত্রে দেখেছি। একমাত্র ব্যতিক্রম হচ্ছেন ভারতের প্রতিনিধি তথা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। এবং যতটা জানি তিনি অন্যরা যেরকম হয় এরকম শর্ট নোটিসে আসা, তো আগে থেকে একটা প্রিপারেশন বা রিকোয়েস্ট রাখার বিষয় থাকে, যেহেতু প্রোটোকলের বিষয় আছে, তো তাদের দিক থেকে কোনো অনুরোধ ছিল বলে অন্তত আমার কাছে জানা নেই। এ বিষয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও তো কমেন্ট করেছেন। জি, উনি কমেন্ট করেছেন, ওনাকে জানতে চেয়েছিলেন গণমাধ্যমের কর্মীরা আজকে যে আমরা জানি 2024-এর 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন, বিশেষ করে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন এবং সাবসিকুয়েন্টলি শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েনের শুরু। এবং এই টানাপোড়েন এতটাই মানে অতীতে যে কোনো মাত্রা ছাড়িয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে গত 54 বছরে এমন টানাপোড়েন, সংকট, উত্তেজনার মধ্যে দুই দেশ যায়নি। আর সেটাতে নতুন করে মাত্রা যোগ হয়েছিল গত 14 ডিসেম্বরের 14-15 তারিখ থেকে। আমরা দেখলাম জুলাই আন্দোলনের সামনের সারির মুখ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ হাদি খুন হলেন, এবং তাকে খুন করে জন্য যাদের প্রাথমিকভাবে অভিযুক্ত করা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছেন। তো সব কিছু মিলে এরপরে হলো শেখ হাসিনা, এই হাদি খুন হলেন কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক পরদিনেই। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। 11 তারিখ তফসিল ঘোষণা করা হলো, 12 তারিখ জুমার পর তাকে হত্যার চেষ্টা করা হলো এবং সপ্তাহখানিক ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। তো বিয়োগান্তক এই ঘটনা, এবং এই ঘটনার আগে 12 তারিখ যখন হাদিকে হামলা করা হয় এবং তফসিল ঘোষণা করার পরপরে আমরা দেখেছি নির্বাচনের
তফসিল ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ বক্তৃতা বিবৃতি দিয়েছে। শেখ হাসিনা ভারতে বসে আরেকটি গণমাধ্যমে পুনরায় সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকার দিয়ে যে কথাবার্তাগুলো অতীতের মতো বলছেন, তাকে সরকার মনে করছে সরকারের যে প্রচেষ্টা গণতান্ত্রিক উত্তরণ সেগুলোকে প্রশ্নবিদ্ধ করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো সেই জন্যই ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছিল। এর পাল্টা হিসেবে বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব করা হয়। এই যে হাইকমিশনারদের তলব, পাল্টা তলব, বিবৃতির লড়াই, তারপর এক পর্যায়ে আমরা এটাও দেখি যে বাংলাদেশ মিশনগুলো, সেটা দিল্লি, কলকাতা, আগরতলা, মুম্বাই, সেই মিশন অভিমুখী এবং আমাদের সীমান্তের কাছে শিলিগুড়ি শহরে যে ভিসা সেন্টার, সেখানে হামলা হয়েছে। সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। রাত্রেবেলা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাড়ির সামনে মিছিল স্লোগান হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছিল। তো সব মিলিয়ে 14 তারিখের পর থেকে আমরা দেখেছি পরবর্তী প্রায় 2 সপ্তাহের মতো এক ধরনের উত্তেজনা, এবং সেই উত্তেজনার জের ধরে দিল্লি আগরতলা এখনও ভিসা বন্ধ। তো এই অবস্থার কনটেক্সটে যখন জয়শঙ্কর ঢাকায় এলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সঙ্গে দেখা করলেন, নরেন্দ্র মোদীর চিঠি হ্যান্ডওভার করলেন, এবং তার পরদিনই বৃহস্পতিবার দুপুরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ মিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন। এবং তিনি খুব উল্লেখযোগ্য একটি লাইন এখানে লিখেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক শক্তিশালী করতে বা জোরদার করতে খালেদা জিয়ার যে ভূমিকা ছিল, অসামান্য ভূমিকা, এটি সবসময় স্মরণ করা হবে। তার মানে আমরা যদি একদিকে দেখছি, আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন, সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে তিনি দেখা করেননি, কিন্তু জয়শঙ্কর এসে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে দেখা করলেন। আবার অন্যদিকে রাজনাথ সিং পরদিন দিল্লির বাংলাদেশ মিশনে গেলে শোক বইতে সই করলেন। তো এই জায়গাটাকে আমার কাছে আমি এভাবে ব্যাখ্যা করতে চাই যে সংকটের মধ্যে দিয়ে, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সম্পর্কটা যাচ্ছে, সেইখান থেকে সরে আসার জন্য ভারতের কাছে এটা একটা বড় রকমের সুযোগ যে খালেদা জিয়ার সাথে তার প্রতি শ্রদ্ধা জানানো, তার দলের সঙ্গে যুক্ততা। এবং আমি এখানে প্রাসঙ্গিকভাবে বলতে চাই, আমাদের মনে থাকার কথা, 98 থেকে 2004 বিজেপি ভারতের ক্ষমতায় ছিল, এবং 2001 থেকে 2006 এই পর্বে কিন্তু বাংলাদেশে ক্ষমতায় ছিল বিএনপি। তো অতীতে দুই পক্ষের কিন্তু একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে, যেটি নরেন্দ্র মোদী যে চিঠি তারেক জিয়াকে লিখে পাঠিয়েছেন সেইখানে সেই আলোচনাতে কথাটা এসছে। এবং চিঠিতে আমি একটু ভুল কোট করেছি, চিঠিতে 2015 সালে বেগম জিয়া খালেদা জিয়ার সাথে নরেন্দ্র মোদীর দেখা সাক্ষাতের বিষয় প্রসঙ্গটি নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। আবার জয়শঙ্কর যখন তারেক রহমানের সঙ্গে দেখা করেন, তখন তিনি বিজেপির সাথে বিএনপির দুই দেশের সরকারের থেকে অন্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা বলেছেন। তো যেই সংকট উত্তেজনার কথা বলছি, আমার কাছে মনে হয়েছে যে সংকট উত্তেজনা থেকে সরে এসে সম্পর্কটাকে কিভাবে স্বাভাবিক করা যায়, এগিয়ে নেওয়া যায়, সেই একটা উইন্ডো হয়তো দিল্লি মনে করছে, এবং এই জন্য সম্পর্কটা স্বাভাবিক করে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। কারণ দেখুন, আমি এই আপনাদের এই অনুষ্ঠানে বেশ কয়েকবার বলেছি যে ক্রাইসিসের মধ্যে যে যাচ্ছে, এই ক্রাইসিস যতই আমরা বলি যে ইলেকটেড গভর্নমেন্ট আসলেই ঠিক হয়ে যাবে, বিষয়টা একদিনও ঠিক হওয়ার কোনো সুযোগ নেই। তো সেই জন্য এমন হতে পারে যে তারা একটা প্রস্তুতি নিয়ে রাখছে বা ইঙ্গিত তারা পাচ্ছে যে নির্বাচনের মধ্যে পরবর্তীতে সরকার গঠন হবে, সেটিতে বিএনপি সরকারে গঠন করার সম্ভাবনাটা বেশি। তো সেই জন্য তারা হয়তো এটাতে একটা উইন্ডো মনে করে এই সুযোগটা তারা কাজে লাগিয়েছে বা কাজে লাগাতে চাইছে। অন্তর্বর্তী সরকারের সাথে যেই সম্পর্কই থাকুক, পরবর্তী নির্বাচিত সরকারের সাথে তারা সম্পর্ক করার দিকে এবং এগিয়ে যেতে আপনার আমার চায়। নিশ্চয় মনে আছে, তারা ভারত বারবার কিছুদিন ধরে বলছে, অন্তত গত জুন থেকে, যে আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চাই, এবং আমরা বাংলাদেশে পরবর্তীতে নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ নির্বাচনে যে সরকার আসবে তাদের সঙ্গে আমরা কাজ করার জন্য অপেক্ষায় আছি। তো এই এঙ্গেজমেন্ট এবং পরপর দুদিন ঢাকায় এবং দিল্লিতে ভারতের মন্ত্রিসভার দুজন গুরুত্বপূর্ণ সদস্যের এই উদ্যোগগুলোকে আমি মনে করি সেই প্রেক্ষাপট থেকে দেখার সুযোগ আছে। নরেন্দ্র মোদী তো টুইটও করেছিলেন। জি, বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা ভাঙচুর। জি, ওই যে একটু আগে আমরা বলছিলাম যে মোবাইলের
এবং তারা আগামীকাল চার্জ থেকে দোকান বন্ধ রাখার কথা বলেছে। এবং আমি একটু আগে যখন বলছিলাম যে খবরটার মধ্যে কিছুটা বিভ্রান্তি আছে, কোথাও কোনো জায়গায় সংবাদ বেরিয়েছে জিনিসটা সুরাহা হয়ে গেছে। সুরাহা যদি হয়, আপনি একটু আগে যে খবরটা পড়ছেন, বিটিআরসি কার্যালয়ে হামলা ভাঙচুর এবং কালকে থেকে দোকান বন্ধের ঘোষণা দিয়েছে। এবং এই জিনিসটা কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছিল এবং আমরা যখন নির্বাচনমুখী হয়ে গেছি, একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি, এই ধরনের রাজপথে আন্দোলন কর্মসূচি এবং এরা বেশ কয়েক দফায় কিন্তু ঢাকা শহরে একাধিকবার এই ঘটনাটা করেছে। তো কাজে এই সমস্যাটা কিভাবে সমাধান হবে এটা খুব স্পষ্ট নয় কিন্তু। আচ্ছা, বছরের বইয়ের কথা শুরুতেই শিক্ষার্থীরা বই পেত প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত। কিন্তু আমি যদি ভুল না করি, খবরটি সম্ভবত বোধহয় আমার দেশে ছেপেছে যে প্রাথমিকেই বোধহয় সবগুলো বই, সম্ভবত নয়, এখানে একটা কাগজে আপনি শুরুতেই খবরটা পড়েছিলেন যে প্রাথমিকে কিছু বই বিতরণ হয়েছে, অন্যান্য বইগুলো বিতরণ হয়নি। মাধ্যমিকে অনেকে বই পায়নি, কোনো বই পায়নি, শুধু প্রাথমিকে হয়েছে। এবং খুব সাধারণত আমরা কিন্তু বছরের শুরুর দিনেই এটা একটা উৎসবের মতো কিন্তু শিক্ষার্থীদের কাছে নতুন বই হাতে পাবে, কিন্তু সেই জিনিসটা হয়নি, যেটি আপনি কয়েকটা খবরে বলছিলেন আজকে। কবে নাগাদ পাবে সেই বই, সে বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট। পাঁচ ব্যাংকে লেনদেন স্বাভাবিক, তোলা যাচ্ছে জমানো টাকা, যে 5টি ইসলামী ব্যাংকে একীভূত করা হয়েছে। তো সেটির বিষয়ে বোধহয় এই খবরটি, কারণ এটি নিয়ে তো প্রায় সরকার আসার পর থেকেই নানান উদ্যোগ নেওয়া হচ্ছিল। আমরা দেখছিলাম রাজপথে তারা আন্দোলন করে যাচ্ছিলেন ব্যাংকের গ্রাহকরা। তো এটি আজকে যে খবরটি আপনি পড়লেন যে লেনদেনটা করা যাচ্ছে, 2 লাখ টাকা, সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত, সর্বোচ্চ 2 লাখ টাকা হোক, কিন্তু সুখের খবর হচ্ছে যে লেনদেনটা শুরু হয়েছে। এখন ব্যাংকগুলোর আর্থিক কী অবস্থা, এবং এটার সাথে তো শুধু ব্যাংকগুলোর যেমন সম্পর্ক আছে, প্রক্রিয়াগত কিছু বিষয়বোধের জড়িত আছে এর সাথে, তাদের কিন্তু একটা ইতিবাচক দিক বলবো। আপনি একটা সিলিংয়ের কথা বলছেন 2 লাখ, কিন্তু লেনদেন শুরু হয়েছে, এটি একটি সুসংবাদ বলে আমি মনে করি, অন্তত এই ব্যাংকগুলোর যারা গ্রাহক আছেন। কারণ আমরা দেখেছি তারা যখন রাজপথে আন্দোলন করছিলেন, বিভিন্ন কর্মসূচি দিচ্ছিলেন, অনেকেই তাদের জীবনের সর্বস্ব সেখানে বিনিয়োগ করেছে, এমন ঘটনা আছে। তো এই যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষের সঞ্চয় রাখার প্রবণতা আছে এবং প্রবণতাটা বাড়ছে। আমরা যদি খেয়াল করে দেখি, আপনার নিশ্চয়ই, এবং প্রতারণা সেখানেও হয়েছে। কারণ ওই যে বললাম যে সাধারণ মানুষের সাধারণ বিশ্বাস বা বোধটাকে কাজে লাগিয়ে সেটি যে কোনো ইস্যু দিয়ে আপনি এখানে প্রতারিত করতে পারেন। এই যে দেখুন, ইসলামী ব্যাংকগুলোর কথা বলছেন, বা শরিয়া ব্যাংকের কথা যদি আমি বলি, যে শরিয়া পদ্ধতিতে এটি মোটামুটি মেইন স্ট্রিমের সবগুলো ব্যাংকেই কিন্তু ওই শরিয়া ব্যাংকের দিকে গেছে। এবং এটি যাওয়ার মূল এবং প্রধান কারণ হচ্ছে যে অনেকেই সুদমুক্ত জীবনযাপন করতে চান, তারা ওই ইসলামী ব্যাংকিং সিস্টেমের প্রতি তাদের এক ধরনের বিশ্বাস, শ্রদ্ধা বা আকর্ষণ থাকে, আর এই জিনিসটাকেই কিন্তু পুঁজি করা হয়। আর একটা বিষয় যেতে চাই, তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ, কয়েকটা শিরোনাম পড়ছিলাম, সে বিষয়ে আলোচনা করা হয়নি, আমরা 2-3 মিনিট সময় পাবো। হ্যাঁ, এখানে আমার আল জাজিরাতে একটা খবর দেখছিলাম, যে আল জাজিরার বিশ্লেষণ ধরেই অনুবাদটা করা হয়েছে, যে তারেক রহমানের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। তো উনি দেশে ফিরেছেন নির্বাচন শেষে, এবং ফিরেই কিছু আনুষ্ঠানিকতা, রীতিনীতি অনুযায়ী কিছু কর্মসূচি পালন করতে না করতেই তিনি তার মাকে হারালেন। তো খুব স্বাভাবিক সঙ্গত কারণে ফিরে আসলেন, এবং তিনি যখন দেশে ফিরে আসলেন, নির্বাচনের জন্য খুব বেশি সময়টাও তার হাতে নেই। এবং এমন একটা সময় এসে খুব স্বাভাবিকভাবেই যে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, আমরা যদি বিষয়টাকে এভাবে দেখি, তিনি দেশে ছিলেন না ঠিকই, কিন্তু দেশে না থেকেও তিনি দলের সাথে যুক্ত ছিলেন। তৃণমূল পর্যায় পর্যন্ত তার সরাসরি যোগাযোগটা ছিল সাংগঠনিক কর্মকাণ্ডগুলোতে, সেটার প্রতিফলন আছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, তিনি যেদিন দেশে ফিরে আসেন, তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের যেই
আপনার জনসভাটা হয়েছিল ৩০০ ফিটেই, তো সুশৃঙ্খলভাবে। তাতে করে একটা জিনিস মনে হয়েছে যে দলের নেতৃত্বটা পুরোপুরি তার একক নিয়ন্ত্রণে আছে। তো আমার এই মুহূর্তে বলার কথাটা হচ্ছে এখানে যিনি তিনি মাত্র দেশে ফিরেছেন, চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, কিন্তু তার জন্য একটা শক্তি বা ইতিবাচক দিকটা হচ্ছে দলের নেতৃত্ব তার হাতে রয়েছে। তো সেটির উপরে নির্ভর করে, আর যেটি বলছে যদিও ফিজিক্যালি তিনি দেশে ছিলেন না কিন্তু খুব কানেক্টেড ছিলেন। আমরা যদি 23-এর সেপ্টেম্বর পর্যন্ত যদি দেখি, 21, 22, 23 এভাবে যেভাবে সাংগঠনিক কর্মকাণ্ডগুলো বিএনপি এগিয়ে নিয়ে গেছে, তাতে আমি মনে করি সেই অভিজ্ঞতা বা শক্তির উপর ভর করে চ্যালেঞ্জগুলো উঠতে যাওয়া সম্ভব। একটা নির্বাচনও তার সামনে, নির্বাচন, হ্যাঁ সেটাই তো বলছি, দল নির্বাচন জোট চালানো, প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা, দলের মধ্যে শৃঙ্খলা রাখা, বিদ্রোহী প্রার্থী কোথাও কোথাও আছে, কাউকে বহিষ্কারও করা হচ্ছে এই ধরনের, হ্যাঁ, এবং অনেকটা স্টার্ন অ্যাকশন কিনা কেউ কেউ বলছেন যে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। তো এটি কিন্তু একটা, এই যে একটু বললাম দলটা তার নিয়ন্ত্রণে আছে, এবং এই যে বিদ্রোহী প্রার্থী বহিষ্কার করার মধ্যে একটা বার্তা দেওয়া। প্রথম কথা যে আপনি জোট নির্বাচন, এটা যেমন বলছেন প্রথম এবং প্রধানত তো ঘর সামলানো, তো সেই বিষয়টাতে আমি বেশি বলেছি জোট বা অন্য কিছুর চাইতে। তো আপনাকে তো মূল জায়গাটা কনসলিডেট করবে, তার নিরাপত্তার বিষয়ও দেখতে হচ্ছে, তার নিরাপত্তা বিষয়টা দেখতে হচ্ছে। তো সেই সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে, তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরাও কাজ করছে। কিন্তু যেহেতু সামনে নির্বাচনে তাকে তো প্রকাশ্যে মানুষের সামনে যেতে হবে, সেই বিষয়ে আরো হয়তো সতর্কতা। এখন পর্যন্ত যে দেখছি সরকারের পক্ষ থেকে এখানে সর্বাত্মক এবং ব্যাপকভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আমি মনে করি কি, যে শেষ করবো একটা বাক্য দিয়ে, সেটা হলো এই যে চ্যালেঞ্জগুলো, আমি মনে করি কি দলের ভিতরে চ্যালেঞ্জ উতরে গেলে বাকি চ্যালেঞ্জগুলো উতরানো তার জন্য সহজ হতে পারে বলে আমার ধারণা। ধন্যবাদ রাহিদ এজাজ। সময় তো দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলেও দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।